ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর আশঙ্কা নেই বলেছেন মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত ও কবি নজরুলের মাজারে শ্রদ্ধা তারেক রহমানের। কক্সবাজারে সেন্ট মার্টিনমুখী জাহাজে আগুন, নিহত এক স্টাফ। ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই বোন সহ ৩ জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর আগে এনআইডি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে দুপুর ১টায় তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। আঙুলের ছাপ, চোখের মনি, আইরিশের প্রতিচ্ছবি এবং বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছে এনআইডি উইং। ঢাকা ১৭ আসনে গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সরাসরি বনানীতে যান তারেক রহমান। এই মুহূর্তে বনানীতে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নাবিল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। এরপরে তার আর কোনো কর্মসূচি আছে কিনা সে ব্যাপারেও জানাবেন। শেষ করে কিন্তু তিনি সরাসরি আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করতে বনানীর যে কবরস্থান সেখানে চলে এসেছেন এবং কিছুক্ষণ আগে তিনি এখান থেকে কবর জিয়ারত শেষে বেরিয়েছেন। আমরা যেটি ধারণা করতে পারছি, যেটি আমরা ধারণা করছি, তিনি হয়তো এভার কেয়ারের দিকে এখান থেকে যাবেন। এছাড়া আপনি জানেন যে ২০১৫ সালে আরাফাত রহমান কোকো তিনি কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং সেই সময় যুক্তরাজ্যে অবস্থান করার কারণে তারেক রহমান কিন্তু সে সময় বাংলাদেশে আসতে পারেনি। অর্থাৎ প্রিয় ছোট ভাইয়ের শেষবারের মতো প্রিয় ছোট ভাইকে দেখতে তিনি আসতে পারেননি। এবার বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আসার পর তিনি কিন্তু বনানীতে এসেছেন এবং সেখানে তিনি আমরা দেখেছি দোয়া করেছেন। প্রথমে আজকে তিনি হাদির কবরে গিয়েছিলেন, সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে যান এবং সেখানে তার যে ন্যাশনাল আইডি কার্ড সংক্রান্ত যে কাজগুলো ছিল সেটি তিনি সম্পন্ন করেন এবং তারপর তার আমরা যেটি জানতে পারছিলাম তার ধানমন্ডিতে যাওয়ার কথা ছিল, সেখানে তার জোবাইদুর রহমানের বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না গিয়ে তিনি সরাসরি বনানীতে চলে আসেন। এখানে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। আমরা যেটি ধারণা করছি হয়তো নিরাপত্তাজনিত কারণে সেটি এই যে আজকের এই বনানী কবরস্থানে আসার যে পরিকল্পনাটি সেটি তিনি আগে থেকে আমাদেরকে গণমাধ্যমকে জানায়নি হয়তো বা বিএনপির পক্ষ থেকে। এবং এখন আমরা যেটি আসলে শুনছি তিনি এখান থেকে সরাসরি এভার কেয়ারের দিকে যাবেন। তবে এটি কিন্তু আসলে আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না। তার যে গাড়িবহর সেটি ইতিমধ্যে বেরিয়ে গেছে বনানী কবরস্থান থেকে এবং আমরাও বনানী কবরস্থান থেকে সেই গাড়িবহরের সাথে আছি। আমরা এই মুহূর্তে বনানী যে মূল রাস্তা অর্থাৎ ময়মনসিংহ রোড সেই দিকে উঠেছি এবং এই গাড়িবহরটি সোজা এদিক থেকে মহাখালীর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে তিনি প্রথম তারেক জিয়া বাংলাদেশে অবতরণ করেন সেদিনও কিন্তু তিনি এভার কেয়ারে বেগম জিয়াকে দেখতে গিয়েছিলেন, সেখানে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এবং আজকেও তার এভার কেয়ারে অসুস্থ মাকে দেখতে যাওয়ার কথা রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। তিনি যখন যুক্তরাজ্যে ছিলেন সেখান থেকেও কিন্তু তিনি বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে আপডেট সেটি কিন্তু তিনি নিয়মিত রাখছিলেন এবং যে দিক নির্দেশনা আছে চিকিৎসা সংক্রান্ত সেটি তিনি তদারকি করছিলেন এবং বাংলাদেশে আসার পরেও আমরা দেখেছি তিনি কিন্তু এবার কেড়ে গিয়েছিলেন এবং আজকের যে কর্মপরিকল্পনা ওনার আমরা আজকে যেটি দেখতে পেয়েছিলাম যে আগে থেকে কিন্তু বিএনপি পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরকে না করা হয়েছিল, তারা যেন রাস্তার পাশে দাঁড়িয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গতি পথ তার যে যাত্রাপথ সেটি যাতে রুদ্ধ না করে, যাতে এই যে চলাচল সেটি যাতে আসলে বিলম্বিত না হয়। কিন্তু তারপরেও আমরা দেখেছি আবেগের বর্ষে অনেক বিএনপি নেতাকর্মী কিন্তু রাস্তার পাশে চলে এসেছিলেন এবং সেই কারণে কিছুটা ব্যাহত হলেও অন্য দুই দিনের সাথে আজকের তার যে যাত্রা সেটি যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে আজকে কিন্তু তিনি অত্যন্ত দ্রুততার সাথে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা নিশ্চয়ই আপনাকে জানাবো পরবর্তী আপডেট। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি কথা বলবো তার সঙ্গে। সরওয়ার, তারেক রহমানের ভোটার হবার প্রক্রিয়া সহ বিভিন্ন দিক নিয়ে যদি আমাদের জানান। তাছাড়া নির্বাচন কমিশন থেকে ব্রিফিংয়ে কিছু জানানো হয়েছে কিনা আপনাদেরকে? জানেন যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে তারেক রহমান তার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার যে নিবন্ধন প্রক্রিয়া আছে অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে গেছেন এবং এরপরে তিনি চলে যাওয়ার পরেই ইসি সচিব আক্তার আহমেদ আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। ইসি সচিব আমাদেরকে যেটা জানিয়েছেন যে নিবন্ধনের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করেছেন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের গুলশান 196 নম্বর রোডের তার বর্তমানে যে বাসায় উঠেছেন সেই বাসার ঠিকানায় তিনি ভোটার হয়েছেন, মানে নিবন্ধন করেছেন। তো এই নিবন্ধন কাজ আসলে চলমান প্রক্রিয়া, এটা সবসময় চলমান থাকে। ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। এবং আজকে যেহেতু বন্ধ এবং বিশেষ ব্যবস্থাপনায় আজকে নিবন্ধন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে, এতে 24 ঘন্টা থেকে 7 দিনের মতো সময় লাগে নিবন্ধন প্রক্রিয়াটা তার ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে। তবে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন যে কালকে যেহেতু নির্বাচন কমিশন অফিস খোলা আছে, কমিশনাররা আসবেন, নির্বাচন কমিশনের সামনে তিনি এই বিষয়টি উত্থাপন করবেন এবং তাদের কাছে উত্থাপন করা হলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন যে তারেক রহমানকে এই ভোটার তালিকায় যে অন্তর্ভুক্ত করা হবে কিনা। ইসি যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবেই তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করলে নিবন্ধন করা হলো, ভোটার তালিকায় এখনো বাকি আছে, মানে উনি আমাদেরকে জানালেন যে নিবন্ধন প্রক্রিয়া আসলে সবসময় চলে, এটা যে কোনো সময় করা যায়, কিন্তু ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হলে নির্দিষ্ট সময় আছে এবং যেহেতু ভোটার তালিকা চূড়ান্ত করার সময় শেষ হয়ে গেছে, তো এটা ইসির সিদ্ধান্ত লাগবে এই নতুন করে আবার ভোটার তালিকায় তা অন্তর্ভুক্ত করার জন্য এবং সেই প্রক্রিয়াতেই তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন কিনা সেটা আসলে ইসি সচিব তিনি জানেন না। তার কাজ হচ্ছে এই নথিপত্রগুলো ইসির কাছে উপস্থাপন করা, ইসির সভা করে সিদ্ধান্ত নেবেন তারা তাকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে কিনা। অতএব আমাদেরকে আসলে কালকে ইসি সভা পর্যন্ত বা কালকে ইসিতে ব্রিফ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন কিনা। তবে তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য পরিচয়পত্র নিবন্ধনের যে বিষয়টি সেটি সম্পন্ন হয়েছে। এখন কালকে বোঝা যাবে যে আসলে তারেক রহমান ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে কিনা। সরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত করেন। ওসমান হাদির কবর জিয়ারতের পর জিয়ারত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। এ সময় ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান এবং বিএনপি শীর্ষ নেতারা এই সময় তার সঙ্গে ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। তৃতীয় দিনের কর্মসূচি পালনে শনিবার সকাল 10:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তারেক রহমান রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। এর আগে তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। মির্জা ফখরুল বলেন, হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মনে করেন তিনি। ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আজকে এই জুলাই যুদ্ধের অন্যতম সেনানী ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আমরা অত্যন্ত আশাবাদী দ্রুত নির্বাচন যখন আপনার অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ বলছেন, যুগে যুগে যারাই ইনসাফের কথা বলতেন তাদেরকেই শহীদ হাদির ভাগ্য বরণ করতে হয়েছে।
যারা সৎ এবং সততার পক্ষে, তাদের সকল মানুষের জন্য তার জন্য দোয়া করা দরকার। তার এই যে আদর্শ, এই আদর্শকে ধারণ করা দরকার এবং দেশ পরিবর্তনের জন্য তার যে আবেগ, এই আবেগকে আমাদের সকলেরই ধারণ করা দরকার। যদি এরকম কোনো ঘটনার পরে কাউকে যদি শাস্তি দেওয়া হতো যথাযথভাবে, তাহলে কিন্তু নতুন করে আমরা এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেতাম না। আমার ছেলেকে নিয়ে আসছি এখানে, আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের যত সমস্যা, আমরা আমাদের আসলে হাদিস যে জন্য প্রতিবাদ করে গেছি, এটা আমাদের প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিতে হবে এবং আমাদের সবার অন্তরে ধারণ করতে হবে। ওসমান হাদি আমাদের শহীদ জিয়াও এই দেশকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো। ওসমান হাদিরও ওস্তাদ ছিলেন এবং উনি ফলো করতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। ওসমান হাদি যুগে যুগে তৈরি হবে, কিন্তু ওসমান হাদির মতো হবে না। ওসমান হাদিকে হারিয়ে আমরা অনেক মিস করেছি। বাংলাদেশের একটা অপরন্ত শক্তি ছিল। ভারতীয় আধিপত্য বিস্তারের কারণে এই ইসলামের ইতিহাসগুলা এখানে সামনে আনা হয় নাই। তো শরীফ ওসমান হাদি এই ইনসাফের যে লড়াই, ইনসাফের যে কাজ করেছেন, এটি বাংলাদেশের মানুষকে কম সময়ের ভিতরে তিনি বুঝিয়েছেন। জিয়া উদ্যানে গিয়েছিলাম, আমি এখন হাদিবাইয়ের এখানেও এসেছি। আমি হাদিবাইয়ের একজন খুবই ভক্ত। এ সময় শাহবাগ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক বিজিবি সদস্য মোতায়েন ছিল সমাধি প্রাঙ্গণ সহ পুরো ক্যাম্পাসে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুনের ঘটনায় জাহাজের এক স্টাফ নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 6টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউ ঘাটে ভাসমান থাকা অবস্থায় হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি। ফরিদপুরে ভাঙায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ 3 জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হন আরও 2 জন। সকাল 7:30টার দিকে ভাঙা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় দুর্ঘটনা হয়। ভাঙা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভাঙা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ 3 জন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে এবং স্থানীয় থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহতরা হচ্ছেন যশোর মনিরামপুর থানা রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান, একই জেলার কেশবপুর উপজেলার চালতিবাড়ি গ্রামের বাবর আলীর পুত্র মিজানুর রহমান এবং তার কন্যা বিউটি বেগম। রাজনৈতিক প্রতিপক্ষ তার ঋণ খেলাপির বিষয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানী তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মান্না। সম্মেলনে তার ঋণ খেলাপির বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। বলেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। একই সঙ্গে অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গন এখনও প্রভাবমুক্ত হয়নি। দলীয় শক্তি কাজে লাগিয়ে এক দল এসব প্রচারণা চালাচ্ছে। তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না তা রবিবার আদালতের রায়ের উপর নির্ভর করছে। বগুড়ার একটি আসন থেকে মাহমুদুর রহমান মান্না নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এক্ষেত্রে তিনি বিএনপির সবুজ সংকেত পেয়েছেন। তবে ঋণ খেলাপির বিষয়টি সামনে আসায় তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোর্টে যান, বুঝবেন কোর্টে কাদের প্রভাব আছে। আমি আপনাদের বলেছি, আমার এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্থানীয় থানা বিএনপির প্রেসিডেন্ট, যিনি প্রার্থী নিজেকে ঘোষণা করেছেন। বিভিন্ন রকম ক্যাম্পেইন করে, সেগুলো আপনাদের না জানার কথা না। যত অপপ্রচার এতগুলো দিয়েছেন উনি করেছেন। ওরা 3-4টা ইউটিউব চ্যানেল আছে, সেগুলো থেকে করেছেন। উত্তরের হিমেল বাতাসে দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের সাধারণ মানুষ। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণে চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষেরা। সূর্যের মুখ দেখা না গেলেও সন্ধ্যের পর অনুভূত হয় তীব্র ঠান্ডা। সকাল 9টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের নাকাল জয়পুরহাটেও শিশু, জওয়ান, বৃদ্ধ সহ চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। এছাড়া নষ্ট হতে শুরু করেছে বোরো ধানের চারা। এতে বোরো চাষের সংখ্যা
আশঙ্কা দেখছেন কৃষকরা। এদিকে কনকনে ঠান্ডায় জবুথবু নীলফামারীর জনজীবন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে। সকাল থেকে সন্ধে পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে মাঠ, ঘাট, সড়ক। হাসপাতালগুলোতে বাড়তে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দেয়া। ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ডিএনসিসি 19 নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর আশঙ্কা নেই বলেছেন মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত ও কবি নজরুলের মাজারে শ্রদ্ধা তারেক রহমানের। কক্সবাজারে সেন্ট মার্টিনমুখী জাহাজে আগুন, নিহত এক স্টাফ। ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই বোন সহ 3 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।